স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 3। তৌসির বসে আছে বাগানে রাখা মিটিং করার সোফায়। ওর সাথে নাজিম চাচাও বসে আছেন। তৌসিরের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখে বলে, তা এই পথে কেন? দেখলে তো ভালো ঘরের মেয়ে মনে হইতাছে। মেয়েটি কথা শুনে নাক কুঁচকে বলে, কেন আবার? নিজের কাজে লাগেই নিজের বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালোই কথা বলতে পারো দেখি। নাজিম চাচা বললেন, তৌসির যখন কুমারী তখন এরে আলমের ভাতিজা তন্ময়ের কাছে পাঠাইয়া দে। ও কুমারী মাইয়া বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজিম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, অন্তত শান্ত গলায় বলে, এক রাত তন্ময়ের লগে থাকবা, রেট দিব 70,000, হইব? মেয়েটি এটা শুনে খুশিতে নেচে উঠে বলল, হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে তাহলে এই থেকে এখন ভাগো, কখন কোথায় যাইতে হইব বইরা দিমু কাইল। মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এই বলে মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির সিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, দূর মাগি, সুইস না মারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরই নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর ওপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠছে এই ছেঁচড়ামির আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ, তুই দেহ ব্যবসা করবি কর, কিন্তু এগুলো আমার লগে না, আমার নির্ধারিত করা লোকের লগে হয়। যা এন থেকে ভাগ মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এতে অপমান সহ্য করার জন্য আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হয়েছে? বিবাহিত? আমার সমস্যা নেই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্তিগুলো বিষয় যেন নাজার ওপর থেকে দেখছে। সব শুনেও তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাজার যথেষ্ট ধারণা আছে। আসলে ওরা ভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার হিসেবে দিয়ে দেয়, কাঁচা ডলার কামিয়ে নেয়। আর এগুলো মূল শিকড় হচ্ছে তৌসিরের বিবিজান নূরজাহান হাতর, এক খবিশ মহিলা নাজার চোখে উনি। তৌসির মেয়েটিকে এমন ছেঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়। তারপর এক ঝটকায় মেয়েটির কোমরে গোজা পিস্তল বের করে টাস করে মেয়েটির কপাল বরাবর একটি বুলেট ঢুকিয়ে দেয়। টাস্ক হয়ে উঠে পুরো বাড়ির ওঠান। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। মেয়েটি টাস হয়ে লুটিয়ে পড়ে। তৌসিরের এমন কাণ্ড দেখে নাজিম চাচা বিরক্ত বলে, সওয়ার রাগ সামলাইতেও পারস না, এখন এই মাগিরে মাইরা ফালাইলি, এখন এই খাঙ্কির পোলারে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিত্তসুরে বলে, লাশই দিয়া দাও, ওর তো দেহ দরকার, জিতা হোক আর মরা হোক, হইলেই হয়েছে, তাজা আছে। এই বলে লুঙ্গি টাকনো দিয়ে ভারী মেরে তুলে দুই হাতে তুলে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, সাওয়ার এক জীবন মাইরি, যেদিকে যায় ওই দিকেই গদ্দারি। তৌসির এই নারী ঝামেলায় বেশি থাকে না। এগুলো ওর বিবিজান আর নাজিম চাচা মিনাজ মামাই সামলায়। তবে মাঝখানে দুই একজন ধরে ক্লায়েন্টদের হাতে তুলে দিতে হয় তাকেও। নাজা একদৃষ্টে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষ এরা। আজ নাজার বাড়ির লোক কেউ আসেনি, আগামীকাল আসবে নাকি নাজার মনে বলে না, না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতেও ইচ্ছা করে না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকে ও হারিয়েছে, চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়ার যন্ত্রণা নাজাকে যতটা পোড়াচ্ছে ততটাই পোড়াচ্ছে তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাজা বেলকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছিল। এমন সময় তৌসির রুমে আসে। এসে নাজাকে না দেখে বুঝে নেয় নাজা বেলকনিতে আছে। তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলে বিছানায় রাখে। আর বিরক্তি গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া, সারাক্ষণ বেলকনিতে পড়ে থাকোস কেন?
এই বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে বেলকনি এসে দাঁড়ায়। মেজাজ ভালো না, খারাপ খারাপ মেজাজটা খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি, অশান্তির ভেতর ভেতর যায় সে। এ মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির বেলকনিতে পা রাখতেই ওর নজর বারান্দার বান্দির এই মুহূর্তিত এক বিমূর্তি সৌন্দর্য চিররূপ নাজা দাঁড়িয়ে রয়েছে। কোমরের পেছন অবধি কোকড়ানো বাদামি কেশতরঙ্গ, চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উড়ছে। নাজা আকাশের দিকে তাকিয়ে আছে। তৌসির পেছন থেকে নাজার চুলের দিকে খানিকটা চৈত্যবিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছু সময় পর ওপাশ থেকে তালুকদারের মাইয়া রাইত বিরাইতে এমন দাঁড়াইও না বেলকুনি তাইয়া, পরে জিন বালগুলা তোমার রূপের আগুনে জ্বলা যাইব, তোমার পিছনে যাইব, কুত্তার মতো পইরা থাকবো। নাজা তৌসিরের কথা শুনে খানিকটা ভরকে যায়, তারপর ধীরে ধীরে পিছে ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরে নেয়। তৌসিরের পরনের চেক লুঙ্গি আর সাদা সেন্টু গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত বলিষ্ঠ শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরো বেশি নিখুঁত লাগছে তাকে। তৌসির নাজাকে অন্যদিকে তাকাতেই দেখে বলে, শুনো, এমনি নাক ছিটকায়ও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাজা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনাকে স্বামী মানি না। নাজার কথা শুনে তৌসির নাজার দিকে একটু এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মানুষ না, তাহলে এনে কি করস? যা, দৌড় দে নিজের বাড়িতে, আমার তো তোর মতো বউ লাগবো না। নাজা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়, রাগে গা ঝাঝা করে। এত বড় অপমান! নাজা নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে, চলে যেতে পারলে তো যেতামই। তৌসিরেতে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ চাচা সবগুলোই তো ইতর, হালারা তুমি চাইলেও আবার আমার কাছেই দিয়া যাইব। নাজা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যি তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাজাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাল সকালে পড়তে হইব। নাজা তৌসিরের কথা শুনে মুখ তুলে ওর দিকে তাকায়। একটা অসহায় মেয়েকে মেরে গায়ে রক্ত মেখে এসে রক্ত মাখা পাঞ্জাবি আমায় ধুতে বলছেন? আমাকেও পাপের অংশীদার বানাতে চান? তৌসির এটা শুনে অল্প তিরিক করে রেগে বলে, ওই মাগি, তোর জামাইয়ের বিছানায় টানতা ছিল আর ওরে আমি ওই মাগি তোর জামাইরে বিছানায় টানতা ছিল আর ওরে তুই অসহায় বলস? নাজা এই গালি শুনে চোখ মুখ কুচকে নিয়ে, কি গালি? নাজা দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না। নাজার এমন ঘাটতেরামি কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো, মনে হয় কেউ গরম তেলে ছিটা দিয়েছে তার ওপর। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতু সামনে নে সওয়া, নয়তো থুতু অবস্থায় রাখবো না। নাজা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের চাহনিতে নিক্ষেপ করে তৌসিরের চোখে। এক রুক্ষ গলায় বলে, আমার থুতা ঠিকই আছে, নিজেরটা সামলান, পাপে তো ঘা হয়ে যাবে অন্তরে আপনার। তৌসির নাজার সাহস দেখে থমকায়, বেশ সাহস বেড়ে গেছে, এই ছোট মেয়ের বয়স হয়নি এক চিলতে, আর এত বড় বড় কথা কয়। তৌসির নাজার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপী, আমার পাপে আমারে ক্ষয় করব, তাতে তোমার কি? আর আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বললে পাপী অপমান হবে, নিকৃষ্টর চেয়েও নিচু আপনি। আমি যেই সবাই হই না কেন, তোমার কি? নাজার এই কথায় কি নাকি তার গালি শুনে দ্বিগুণ রেগে ওঠে, এগিয়ে গিয়ে বলে, নিকৃষ্টর একটা অস্ত্র, তা হলো অশালীন বাক্য। বেশি মুখ লম্বা করো না, নয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাজা ওর থেকে কেড়ে নিয়ে চিৎকার করে ওঠে, ধমক দিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন, খুন করবেন, নাকি নিজের ব্যবসায় বেচে দিবেন? কি করবেন? এগুলোই তো পারেন, আর কোনো বাল পারেন নাকি? পাপ ছাড়া তো জীবনে কিছুই করেননি। নিন, করুন, আপনার জন্য আমার জীবনে সব চিত্তল হারিয়েছি, এবার জীবনটাও নিয়ে নিন, তাহলে শান্তি হবে। নাজার হঠাৎ এমন রেগে যাওয়া দেখে তৌসির চোখ বড় বড় করে তাকায় নাজার দিকে, মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যি জিন টিন লাগলো না তো? তৌসির নাজাকের ভয় দেখে হুঙ্কার করে উঠল, এই চুপ, এত কথা বলবি না, যা গিয়া মরণের ঘুম ঘুমা, আমার লগে ফ্যাত ফ্যাত করলে জীবন্ত কবর দিয়া দিমু।
তবে নাজা কিছু বলে না, ওর ধমক খেয়ে ভয়ও পায় না এই মেয়ে। নাজা আরো বেশি চিৎকার করে বলে, তো দিয়ে দেন না। তৌসির খানিকটা মাথায় মারাত্মক রাগ উঠে যায়। তৌসির নিজের লুঙ্গি নিজের কোণটা তুলে হাতে নিয়ে কোমরে গুজে নেয়। নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমারে তো সবার রাগ দেখাস আর আমার লগে ফেসফেস করস, আজ তোর সবাইকেই আমি বের করবো। এই বলেই তৌসির সাপের মতো ফুঁসতে ফুঁসতে নাজার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাজা চিৎকার করে কান্না করছে, আমায় ছাড়ুন, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠুন, ছাড়ুন আমায়। এই বলে নাজা দুই হাত মাটিতে আঁকড়ে ধরে পিছাতে থাকে। তৌসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল তোর এত ঝাঁজ, আর দেখাবি না ঝাঁজ? নাজা ঠোক গিরে তৌসিরের দিকে তাকিয়ে বলে, না না, আর করব না, আমায় তুলুন এখান থেকে। এই বলে ভয়ের চিৎকার করতে থাকে। আসলে নাজাকে তৌসির কবরের ভেতর বসিয়ে রেখেছে। সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য যে কবর খোঁড়া হয়েছিল বাড়ির পেছনে, তৌসির নাজাকে আগে সেই কবরের মধ্যে ফেলে দিয়েছে। কারণ ও মুখে মুখে তর্ক করছিল, কবরে ফেলেছিল তো, কিন্তু তাও নাজা ভয় না পেয়ে উল্টা তৌসিরেরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়ানোর জন্য এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর নাজা ভয়ে মরছে। তৌসির কবরের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারের মাইয়া, তোমার সবার রাগ আমার কাছে দেখাইও না, নয়তো নেক্সটে এমন কিছু করবো সব ঝুলাই দিমু গলায়। নাজিম চাচা আর মিনাজ মামা তৌসিরের গালি দিয়ে বলেন, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমু। পরে তাড়াতাড়ি তোল, বউ রাগ ঝাগ করবো না, একটু সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে? তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার, এই লাদা বাচ্চা বুঝছো, গলায় এক লগে সংসার করলে বদলে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়া যাব, এই লাদা বাচ্চা সংসার বোঝে নাকি? এই বলে গ্লাভস হাতে বিচ্ছু হাতে নিয়ে ওপরে ও ছুঁড়ে মারে। নাজা এখনো ভয়ে ছিটিয়ে আছে। মিনাজ মামা বলে, তুই বোমারে নিয়ে আয়, আমরা গেলাম। ওই বলে নাজিম চাচা আর মিনাজ মামা চলে যেতে থাকেন। তৌসিরের মুখে মুচকি হাসি নাজার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি নয়, তাচ্ছিল্য হলেই বললেই ঠিক হবে। নাজার দিকে তাকিয়ে তৌসির এক কপাল তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, কিন্তু বড় সাধ্য হয় না ফিরিয়ে নেওয়ার জন্য সেই চোখটা। বারবার যেন চোখটা নাজার চেহারায় আটকে যায়। নাজার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজা কুয়াশার মাঝখানে গালচে পান্নার মতো সবুজ চোখ। তৌসির স্পষ্ট বুঝে যায় ঘেন্নার চাহনি দেখা পাচ্ছে। নাজা তখনও কুসুমরাঙা রক্তিম অধরখানার রাগে কাঁপছে। মনে হচ্ছে অধরদ্বয় জোড়া গোলাপ কুসুমের খাঁচার মতোই হয়ে আছে। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুকে ভর দিয়ে শ্বাস নেয়। তারপর চোখ খুলে নাজার দিকে হাত বাড়িয়ে বলে, চলো উড়ো। কিন্তু নাজার হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মধ্যে চেয়ে থেকে বলে, ওপরে উঠে যান, তারপর আমি উঠবো। তৌসির নাজার কথায় কিছু বলে না, চুপচাপ কবরের পারে উঠে দাঁড়ায়। একটু হাঁটু গিরে নাজার দিকে হাত বাড়ায়, কিন্তু নাজা আবারও আগের মতোই কাজ করে, নিজের হাতে নিজেই কষ্ট করে উপরে উঠে পড়ে। তৌসির নাজার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতেছ? কিন্তু নাজা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়না মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকায়, বলে, তুমি এই কেমন ঝাঁজ মরিচ আমার কপালে জুটাই লাল্লা। ঘড়ির কাঁটা 3টে এসে থেমেছে। চারপাশে এখনো নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে পেছনে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার মৃদু স্বর। এমন সময় নাজা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে, সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে তার ভাঙা আত্মসম্মান, যন্ত্রণার অসহায়বোধের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা হ্যান্ড গ্লাভস, যা পরে তৌসিরের কবরের বিচ্ছু ছেড়ে দিছিল। নাজা কবরের চারপাশে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে চোখে পড়ে কালচে রঙের বিচ্ছুর ওপর। সেই বিচ্ছুটির মধ্যে যে এইটুকু দিয়ে তৌসিরকে ভয় দেখিয়েছিল। তখনকার অপমান রাগে ঘুম হয়নি ওর, তাই হয়তো এখানে এসেছে। রাগে শরীরের চামড়া ফুলে উঠেছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাইতো, কিন্তু এখন ভয় পায় না, উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিছুটি তুলে নেয়।
নিজের হাতে নিজেই অন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতর ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। রুমে এসে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে চিত হয়ে। নাজা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার দিকে, তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় ভয় দেখানো, এবার দেখো আমার খেলা। এই বলেই পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে যায়। খুব সাবধানে ওর লুঙ্গি অল্প একটু অংশ টেনে তোলে টাকনুর কাছ থেকে, তারপর সেই বিছুটিকে ছেড়ে দেয় সেখানে। তৌসিরের ঘুম এখনো ভাঙেনি। নাজা বিছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্ত হব। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে পরা কালো রঙের শার্ট, সঙ্গে ছায়ারঙা একটি প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে লালচে আভা, চোখ জোড়া লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্ন ছাড়া এক অবায়ক। চারপাশে কেবল এখন পেঁচা আর কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থেমে গেছে তার বিষণ্ণতায়। সে এক দৃষ্টে পানিতে দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবী শূন্য হয়ে গেছে ভেতরটা একেবারে ফাঁকা লাগছে তার। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মনে চাচ্ছে ইকরাব যেভাবে নাজাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছে ওইভাবেই কাঁদতে, কিন্তু তা তো সম্ভব না, অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত, ও চাইলেও পারবে না। ও যে নাজার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতরে ভেতরে বুকটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকে গেছে, আর আসবে না, হয়তো চলে এসেছে। সে পানির দিকে তাকিয়ে থাকে, সিগারেট ঠোঁটে টেনে ধরে বলে, রুদ্রাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো আমি ভাবিনি। এমন কথাও তো ছিল না আমাদের গল্প। তবে তুমি তো কেন আজ তলিয়ে গেলে অন্য কারণই রে, বলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো, তবে তুমি তার জন্য কেন এত পুরো? এই কথা মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে সে। বুক ধরফর করছে, খুব কষ্ট হচ্ছে। এই যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখে পানি যেন টুপটুপ করে সিঁড়িতে পড়তে শুরু করেছে। নিজেই নিজেকে বলে, আমি মানতে পারছি না, তুমি আমার হয়েও কেন আমার হলে না, নাকি তুমি আমায় হবারই ছিল না। ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিচ্ছে। আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আমায় না পাওয়া স্নিগ্ধ পদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এই বলে মাথা তুলে চারদিকে তাকায়, তারপর চোখে পানি মোছে। পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙ্গুলগুলো গিটারের তারে ছুঁয়ে টুংটাং আওয়াজ তোলে গানে। কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগী গলায় বলে, বিধাতা আমায় বলো, কোথায় গেলে তাকে পাবো? যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পুরায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াইয়া ধরি, চোখ মেলিয়া দেখি আমি, সে যে বুকে নাই। নাজা পড়েছে মুশকিলে, হাত পা তীর তীর করে কাঁপছে, আর কাঁপবেই বা না কেন? ইকরাম যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছে ওর চাচা নাদের আর নাদিম, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান ও জিবরান। এরা নাজার বয়সী দুই ভাগনাও এসেছে। এরা এরই বয়সেই, ওই 2-1 মাস ব্যবধান। ফাইজ আর রাআদ, এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় বিল্ডিং লিভিং রুমের সোফায় বসে আছে সবাই, সাথে নাজার দাদা শ্বশুর তাওয়াত শিকদার, নাজার শ্বশুর শফিকুর শিকদার, আর তৌসির নাজের চাচা মিনাজের মামাও আছে। তৌসিরের বিবিজান তুনাইন, শিকদারের বেগম নুজহার হাতুনও আছে। হাতুন নাকি খাতুন হতো, যাই হোক। নাজাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাজা ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দিবে? আর স্তব্ধ হয়ে আছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজার ইকরাবকে অতটা পছন্দ না, কিন্তু ও জানে ভালো করে ইকরাব ওর জন্য দিওয়ানা। চারদিকে চোখ বুলিয়ে নাজার দিকে মাস্টার চাচু আর ছোট চাচুকে সালাম দেয়।
তাদের হাতে চা তুলে দেয়। মুস্কি হাসার ভান ধরে ইকরামের দিকে এগিয়ে গেল। ইকরাম বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজা সহ ওর বাড়ির লোকরা ভয় পেতে শুরু করলো। কি জানি কি করে নাদির চাচ্চু তো ওকে নিয়ে আসতে চায়নি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টোপাল্টা কিছু করবে না, শুধু নাজাকে একটিবার দেখতে চায়। নাজা ইকরামের দিকে তাকিয়ে মেকি এসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? তার গলা আটকে আসছে। ইকরাম নাজার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তো শ্বশুরবাড়িতে এলাম। নাজা ইকরামের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাম চায়ের কাপটা রাহাদের হাতের দিকে দিয়ে পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাজা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। ভিমরি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু হবে না। ইকরাম নিজের পকেট থেকে একটা রিং এর বক্স বের করে নাজার হাতে চায়ের ট্রের উপর রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ থেকে তোর বিয়ের সালামি। নাজা এটা শুনে হতবাক হয়ে ইকরামের দিকে তাকায়। এ লোক কি চাচ্ছে, পাগল হয়ে গেল নাকি? নাজার মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এই শুনে ইকরাম হাত বাড়িয়ে নাজার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাজা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নটা বিচ্ছিন্ন চোখে তাকায় ইকরামের চোখের দিকে। ইকরাম ওর চাহনি দেখে ওর চোখে নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসিন নিজের পাশে নাজিম চাচাকে কনুই দিয়ে গুঁতা মারে। এতে নাজিম চাচার চারদিকে এক নজরে তাকিয়ে ওর দিকে ঝুঁকেন। তৌসিরকে ফিসফিস করে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বইয়ের দিকে এমন আশিকি নজরে তাকায় কেন? নাজিম চাচা ওর এমন ইজ্জতহানির কথা শুনে ফিসফিসে ধমক দিয়ে বলে, বেজ্জতি বাণী বন্ধ কর, সবার নাতি, ওরা ভাই বোন। তৌসির এ কথা শুনে বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলে, আমি সবার নাতি হইলে তোর বাপের সাওয়াহালা গাদ্দারের যার দাম্মা। নাজিম চাচা আর কিছু বলতে যাবেন তার আগে নাজা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাজা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজিম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজার এই শেষরামি দেখে তৌসির চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। এতে তৌসিরের হাতে চা অল্প পড়ে যায়। চা পড়তে তৌসির শব্দ করে বলে, ইস, গরম চা পড়ে গেল। নাজা দাঁত চেপে তৌসিরের সামনে বসে টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওনার এক কোণ ভিজে তৌসিরের বাম হাত ভিজে ওনায় চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাজার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি সযত্নে নাজার মাথার ওনা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়া শরীরে জ্বালা করছে যেন নাজার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাজার মাথার ওনা ঠিক করে দিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ইকরামের দিকে কপলক হিংস্র চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নি তাকিয়ে আছে। তৌসির ইকরামকে চোখের চাহনা দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশি খাও না কেন, হালার পুত, বউ কিন্তু আমার। ইকরাম নিজের চোখ সরিয়ে নেয়, অন্তরে জ্বালা ঝরতে তার। নাজার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতরটা খাখা করছে ইকরামের। ইকরাম হাঁসফাঁস করে চারদিকে তাকায়, তারপর উঠে দাঁড়ায়, ইতস্ত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, এই বাড়ি এলাম তো আর বাড়ি এলো, কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে, ওকে একটু দেখবো বলে এসেছিলাম। এই বলে সবাইকে অবাক করে দিয়ে ইকরাম বেরিয়ে যায়। মাস্টার চাচু পরিস্থিতি সামাল দিতে বলে, আসলে গতকালই এসেছে, অঘুমা হয়ে আছে, তাই তাহলে আমরাও আসি। নাজা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচুর দিকে এগিয়ে শ্যামতামতা করে বলে, চাচু, তালহা ভাই এলেন না? বিয়ের সময়ও তো ছিলেন না। ছোট চাচু উঠতে উঠতে বলে, আসবে একদিন। আসবে না, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজা মাথা নাড়ায়। মাস্টার চাচু আর ছোট চাচু দুইজনই দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে, মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের ফোনে বলিস। নাজা দুহাতে নিজেদের পিঠ হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এই বলে ছোট চাচুর বুকে মাথা ঠেসে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচু চারদিকে তাকিয়ে মেকি হেসে ফিসফিসে বলে, তুই চিন্তা করিস না। মাস্টার চাচু তৌসিরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, নাজার ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলে, না না, সমস্যা হবে কেন, দিতে পারেন। মাস্টার চাচু অনুমতি পেয়ে নাজার হাতে নিজের পকেট থেকে নাজার ফোনটি বের করে তুলে দেয়। নে তোর ফোন।
নাজা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে নাজার ফোনটা ওর সাহেব চাচু দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখে নাজার ওনার কথা মনে পড়ে গেল। নাজারা সবাইকে বিদায় দিতে চলে যায়। নাজাও সবার দিকে এক এক নজরে তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজা যেতেই মিনাজ মামা তৌসিরকে বলে, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্র লোকের কপালে এমন ভদ্রমাইয়া পাইতে সত্যিই ভাগ্য লাগে। সবাই ভাগ্যের খেলা রে। তৌসির মিনাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তাচ্ছল্যের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখা, ঝাল ছাড়ে তো আমার ওপরে। এই বলে নিজের লুঙ্গি নিচে থেকে কোণ তুলে নেয়, রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে কাজকর্ম সব চাঙ্গে। ইকরাব গাড়িতে উঠেছে। শিকদার বাড়ির বড় উঠানে এসে এক সাইডে গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকা সাদা 3 পিস পরিহিতা ওর নিজের ফুল, যেন যে কিনা অন্য কারো আঙিনায় গুচ্ছিত। ইকরাবের বুকের ভেতরটা যেন মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতর উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাবের গাড়ির ভেতর থেকে পেছনে থাকা আরেকবার দেখতে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতে দেখে ওর ছোট চাচু ওর দিকে তাকিয়ে আছে। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু নাদিম চাচু নিজেকে সামলাতে পারেন না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিছুই করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে ওঠে, ছোট চাচু তোমায় আমি বলতে পারবো না, বুঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচু সামনের সিটে বসে বুক ভরা শ্বাস নিয়ে বলেন, এই বাড়িতে আমার ছোট্ট নাজা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই। ওইদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই, আমি ট্রমার মধ্যে দিয়ে চলছি রে। সাফওয়ান মাস্টার চাচুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মনিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর সাথে বিয়ে দিয়ে দেই? সাফওয়ানের এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচু ওর দিকে তাকিয়ে চোখ গরম করে তাকায়। সাফওয়ানের মুখের সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে এক মগজ দিছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে তো কাজ করবে। নাজা একদৃষ্টে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাজা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছে, কিন্তু এতে নাজার বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলছে নিজের শ্যামপুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখাও দেখেনি। নাজা শুধু একবার ওকে দেখতে চায়, শুধু দেখতে চায়, আর কিছু না। নাজা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই পর হয়ে যাবেন, দূরে আর যাই হোক ভালোবাসা কমবে না। কি তোলো তালুকদারের মাইয়া, তোমার এই স্বাস্থ্য ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনে মরণ হইয়া গেল কেন? এই দুঃখ প্রকাশ করতে পারলো না নাজা। এর আগে তৌসির পিছন থেকে টিটকেরি দিয়ে এই কথা বলে ওঠে। নাজা বিরক্ত হয়ে পিছে ঘুরে তাকে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনিতে তাকে বিষভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন? আপনি একটু ভালো কথা চিন্তা করতে পারেন না? তৌসির নাজার এমন সাপের মতো ফুসকানি দেখে গা ছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কেন বাল, কোনো বাল জিগাইলে এমন ফ্যাত করো কেন? আর তোমার স্বাস্থ্য ভাইয়ের অবস্থা দেখাই তো আমি কইলাম, দেখছো ওর অবস্থাটা? নাজা তৌসিরের কথায় সোজা জবাব দেয়, হ্যাঁ মাস্টার ভাই আমায় পছন্দ করেন, আমার উনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর উনি কষ্ট পাচ্ছেন। এবার আপনি খুশি? তৌসির নাজার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাজার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে। তারপর আবার নাজার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাজা তৌসিরের কথায় চারদিকে চোখ বুলিয়ে নিজের দুহাত বুকে ভাঁজ করে গুছতে গুছতে বলে, না। নাজার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আর চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাজা কিছুটা ভরকে চায়, কিন্তু মিঠা নাটক করে মেয়েটা নাজা নয়, তাই সত্যি করে বলে দেয়, হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তার কাছে যাইতে চাও? নাজা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসিরে রেগে গেল না কেন? সত্যি জানার পর তো 2-1 গালি দেওয়া উচিত ছিল, কিন্তু কই, কিছুই তো কইল না, উল্টো জিজ্ঞেস করছে এমন অদ্ভুত কথা। নাজা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে
এ কথা দ্বারা দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা ভাববেন না যে আমি চরিত্রহীন, তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার ওই আবেগী প্রেম টেম জানালা দিয়ে উড়াই দিবা। বছরে বছরে আমার পক্ষ থেকে বাচ্চা দু একটা গিফট দিতেও পারো। নাজা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপথ হতে গা জ্বলে ঘা ঘা করে ওঠে ওর। নাজা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকে ঘৃণাত গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন, একটু ভালো হতে পারেন না? তৌসির নাজার কথা শুনে ওর দিকে দু কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলি সন্ত্রাস, তাহলে আপনি কেমনে ভালো হমো? দুঃখিত, আমার পক্ষ হওয়ার ভালো সম্ভব না। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানি করবে। আপনারা তো মনে হয় ইবলিশের পুরুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচারা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল আমি যা করি প্রকাশ্যে আর তোমার গদ্দার বাপ চাচা যা করে তলে তলে। নাজা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটার গলায় বলে, প্রকাশ্য করেন এতে প্রকাশ্য করেন আর না প্রকাশ করেন। আর এই যে নারী দেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হাসপাতালের ভেতরে দাঁতের ল্যাবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন সেটা কি? তৌসির নাকে মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান ধরে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছো নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি। আপনার প্রকাশ্যে যে শয়তানি করেন আর ভেতরে যে ডাবল শয়তানি চলে সবই আমি জানি। তৌসির এটা শুনে চারদিকে তাকিয়ে নাজার দিকে একটু ঝুঁকে বলে, হুস, আসতে বলো, আমার সব কিছু প্রকাশ করতে হয় না, বুঝলা তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহারাম ভাতের ঘৃণা লাগে আমার। তৌসির নাজার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে। তারপর শয়তানি হাসিতে বলে, মারহাম কইয়া ভালো কথা মনে করাইলা, আমার বিয়া হইছে, কিন্তু আমি তোমার ওপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাজা সারা শরীর কেঁপে ওঠে তৌসির এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তা ঘাবড়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাজার কথায় হেসে ওঠে, মানবো না বইলা দেখবা, একদিন কয়েক বাচ্চার মা হয়ে গেছো। নাজা তৌসিরের কথার ওপর দিয়ে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হয়েছে, বাদ দাও, তুমি নিজে আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার তোমার মতন বউ থাকা এইসব লাগবেও না। নাজা এটা শুনে তাচ্ছিল্য সুরে বলে, লাগবো কেন? যারা কন্ট্রাক্ট নারী দেহ বিকায় তাদের কিছুর অভাব হয় নাকি? আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাজার কথায় ওর দিকে রাগি চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ দেখায়নি নাজা এসব কথায়, কিন্তু এবার রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে একটা থাপ্পড় মারমো, অমনি দাঁতগুলো সব সেল কইলা খুইরা পড়বো। সবার মাইয়া নিজেই এক হাতে লম্বা থুতা সামলা। নাজা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি, আমি যা বলেছি একদম খাঁটি বলেছি। কয়নারীর লগে নিজের শখ পূরণ করেছেন, কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছবে, এইটা আমার 1000 বার বিষে ডুবে মরা, এর থেকে আমার 1000 বার বিষে ডুবে মরাই যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাজার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারোর লাগে কিছু করছি? তুই দেখছস কারোর লাগে সুইতা মারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না যায় না কিভাবে বললি? তোর থুতা ফাড়াইয়া নিতে কিন্তু 2 মিনিট লাগবো না। আচ্ছা, এই থুতা মানে কি? যদি আপনারা কেউ জানেন যে থুথা মানে কি, তাইলে একটু কমেন্টে বললেন। আমি আসলে জানি না যে তোর থুথা বলতেছে মানে ধয়সু তয়াকারতা, এই থুতা সেটা কি? যদি জানেন তাহলে বললেন, আমার এটা জানা নাই। সে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না? আপনি দুধে দেওয়া বাচ্চা, এবার বলবেন না আমি এসব করিনি।
কারণ আমি মরে গেল এটা বিশ্বাস করব না। তৌসির নাজার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজা তুমি এখন অনেক ছোট, তোমার বুঝ কম, তুমি যা ভাবছো এখন তাই বিশ্বাস করবে, আমি সত্য বললেও অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট তারপরও আমি আমার স্ত্রী অর্থাৎ তোমায় সম্মান করি মন থেকে, তুমিও একটু পছন্দ করি, তাই দয়া কইরা তোমার মুখটা সামলায় নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাজা আর কিছু বলে না, এমন ঠান্ডা গলা শুনে যদিও এখনো কাউ কাউ করে, তো এটা নিতান্তই বোকামি হবে। নাজা চুপচাপ বেলকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলে দেয়। নাজার অবস্থাও যেন আজ তেমন, যেতে নেবে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাজাকে পড়ে যেতে দেখে পিছনে ঘুরে নাজার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ো, আরো বেশি করে ঝাড়ো। নাজা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ করে তাকায়, তাতে আপনার কি? তৌসির নাজার কথা শুনে চারদিকে ভুরু কুচকে তাকিয়ে ফিসফিস করে বলে, একবারে ঝালমুড়ি জুটছে আমার কপালে বালডা। তৌসির নাজার সামনে বসে এক হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, দেখি হাত সরাও তো আমি দেখি কিতা হইছে। এই বলে নাজার আঙ্গুল ধরে হাত সরাতে নেয়। তারপর তৌসিরের চোখ পড়ে নাজার হাতের পাতায় থাকা মেহেদির রং দিয়ে। সারা জীবন দেখেছে নতুন বউরা হাত মুড়ে মেহেদি দেয়, কিন্তু নাজার হাতের তালুতে মেহেদি ছোঁয়াটাও যাচ্ছে না, দেখলেই বোঝা যায়। নাজা নিজের হাত তৌসিরের দিক থেকে সরাতে চেষ্টা করে, ছাড়ুন হাত। তৌসির এই কথায় সত্যি সত্যি ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়াইতে গিয়া একটু হাঁটো, ঠিক হয়ে যাইব। নাজা তৌসিরের কথা শুনে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চারদিকে কিছু সময় তাকে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়ে আবারও পড়ে যেতে নেয়। সোফায় পায়ে পা লেগেছে, কিন্তু পড়ে না। তৌসির পেছন থেকে হাত টেনে ধরে। নাজা এবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁটে হালকা হেসে ওঠে। নাজা নিজের হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে চোখ পড়ে। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যেতে নেয়, এত বড় অপমান, বারবার পড়ে যাচ্ছে। সরি। নাজা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচ বোধ মেকি মেকি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাজাকে হাসতে দেখে। নাজার হাসি দেখে তৌসির অপমান মনে হলো, মায়াডারে দেখি হাসলেও সুন্দর লাগে, কি চিজ বানাইছে তালুকদাররা।